তো ইলাস্টিসিটি শুরু করার আগে প্রথমে হচ্ছে ইলাস্টিসিটি ধর্মটা কেন এলো আর কি, সেটা তো তোমরা অলরেডি মোটামুটি সবাই জানো কম বেশি। তো সেটাকে আমি একটু মলিকুলার থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবো, মানে অ্যাটমিক ভিউ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কি করে ইলাস্টিসিটি ধর্মটাকে বোঝা যাচ্ছে আর কি। তো ইলাস্টিসিটি, তো আমরা প্রথমেই শুরু করছি হচ্ছে একদম বেসিক জায়গা, এক্সপ্লানেশন অফ প্রপার্টি অফ ইলাস্টিসিটি। এক্সপ্লানেশন অফ প্রপার্টি অফ ইলাস্টিসিটি, এটা কি না, আমরা এটাকে ডিটেলে পড়বো হচ্ছে অ্যান অ্যাটমিক ভিউ এর রেসপেক্টে। ধরলাম আমরা একটা করছি কি, আমরা একটা একটা গ্রাফ প্লট করছি। যার এক্স অ্যাক্সিসটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ওয়াইটা আর কি, আর এক্সটা হচ্ছে আর। এই গ্রাফটাকে নি, গ্রাফটা বলছে এরকম একটা ন্যাচারাল গ্রাফ পাওয়া যায়। এই যে অরিজিন থেকে, যেটা আমার এখানে যে ম্যাক্সিমাম যে পয়েন্ট আমি গেছি সেটাকে বলছি আমার এ পয়েন্ট, যাকে আমরা বলছি আর নট। এটা হচ্ছে আমার একদম মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ আমি যদি বলটাকে এখন যদি টানি, ধরো একটা গার্ডারকে আমি টানছি, এটা হচ্ছে গার্ডারের নিজস্ব প্রপার্টি, এটা আছে। এবার আমি যদি গার্ডারটাকে টেনে এনে আমি ধরো তাকে পয়েন্টটাকে আমি ফোর্সটাকে আমি পি থেকে এই পয়েন্টে শিফট করলাম, এই পয়েন্টে শিফট করলাম, কোথায় নিয়ে গেলাম, ধরলাম পি ওয়ান পয়েন্টে নিয়ে গেলাম। যখন আমি পি থেকে পি ওয়ানে শিফট করলাম, তার মানে পোটেনশিয়ালি কি হলো, আগে পোটেনশিয়াল কত ছিল, এটা ছিল এনার্জি ছিল, এখন কত হলো, এইখানে কত একটা এলো। তাহলে পোটেনশিয়াল আগে এ তে ছিল, এখন সেটা বি তে এলো। তাহলে আগে থেকে বাড়লো না কমলো, নেগেটিভ আছে তখন আগে থেকে বাড়লো। তাহলে পোটেনশিয়াল যখন বেড়ে গেল, সমস্যা কি হবে, আমি যখন একে ছেড়ে দেবো, এ আবার পি ওয়ান থেকে পি তে যাওয়ার চেষ্টা করবে। কেন না, প্রত্যেকটা বডি চাই তার নিজস্ব, মানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি সাস্টেন করতে, যে কোনো বডি। আমরা যদি কোনো একটা বস্তুকে যদি কোনো একটা উচ্চতা তুলে দিই, সে চাইবে একটু ঠেকা বলে সে নিচে পড়ে যাবে। কেন না, সে তার পোটেনশিয়ালি হাই হয়ে গেছে, তাকে সেই জিনিসটাকে মিনিমাম করা। তাহলে পোটেনশিয়াল মিনিমাম কোথায়, পি পয়েন্টে মিনিমাম। অর্থাৎ আমি যদি বডিটাকে স্ট্রেচিং করি, অর্থাৎ টান দিই, তাহলে দেখা যায় টানলে আমি ফোর্সটাকে এখানে তুলতে পারলাম, কিন্তু ছেড়ে দিলে আবার সে আগের জায়গায় ফিরে আসছে। ঠিক একই হবে যদি আমি যদি চাপ দিই, তাহলে দিলাম সি থেকে আমি পি টু তুলে দিলাম সাপোজ, ছেড়ে দিলে কি হবে, সে আবার নেমে যাবে। কিন্তু এই যে ঘটনাটা, অর্থাৎ অ্যাটমিক ভিউ এর রেসপেক্টে বলছে যে যদি আমি পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ডিসটেন্স এটা প্লট করতে চাই, এবং দেখা যাচ্ছে যে যত আমার কি বলবো স্ট্রেচিং ফোর্স বা কম্প্রেশনাল ফোর্স আমি যাই দিই না কেন, আমার আলটিমেটলি বডিটা আগের জায়গায় ফিরে আসবে, তার চেঞ্জ হবে, ডিফরমেন্স হবে, কিন্তু জিনিস আগের জায়গায় ফিরে আসবে। এইটাকে বলা হচ্ছে ইলাস্টিক ধর্মটা, প্রপার্টিটা। তো এটা আমি আর লেখাচ্ছি না, কারণ এটা তোমাদের নর্মালি এটা এখন সিলেবাসে নেই আর কি, জাস্ট ব্যাপারটা কি ছোট করে বললাম যে এটা কি ঘটনাটা, আমি পরে পিডিএফটা পাঠিয়ে দেবো। বেশ, এবারে কি হবে, এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে স্ট্রেসের ডেফিনেশন। স্ট্রেস বলতে আমরা কি বুঝি, স্ট্রেসের বাংলা হচ্ছে পীড়ন। স্ট্রেস, পীড়ন, পীড়ন কি বলছে, এটা একটু লেখো একটু, যে
it is defined as the restoring force per unit area. এইখানে ব্যাপারটা খুব সাবধান। স্ট্রেসের সংজ্ঞা ম্যাক্সিমাম ছেলেমেয়ের খাতায় ভুল পাওয়া যায়। লিখে দেয় ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া। অ্যাকচুয়ালি আমরা এখানে রেস্টোরিং ফোর্স কথাটা না বললে পুরোপুরি ভুল হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা যে ফোর্সটা বাইরে থেকে অ্যাপ্লাই করছি, ধরা যায় কোনো একটা গার্ডারের উপর তুমি একটা ফোর্স দিচ্ছ, সেটা স্ট্রেচিং ফোর্স হতে পারে, কম্প্রেশনাল ফোর্স হতে পারে। তাহলে আমি যখন গার্ডারটাকে আগের জায়গা থেকে যখন তাকে আমি মানে সে যখন এই ফরম্যাটে ছিল তাকে আমি টেনে হয়তো এরকম ফরম্যাটে বানিয়ে দিয়েছি, বড় করে দিয়েছি। অর্থাৎ আমি কি করছি, আমি গাড়াটা প্রথমে আমার গায়ে জোর দিয়ে তাকে আমি টেনেছি, টেনে তাকে এই ফর্মটা নিয়ে এসেছি। ছেড়ে দিলে কি হবে, ছেড়ে দিলে সে আবার আগের জায়গায় ফিরে আসবে। তখন কি হবে, এই একটা ফোর্স কাজ করা শুরু করবে। এই যে ফোর্সটা, এই ফোর্সটা কোন ফোর্সটা না, আমি যে ফোর্সটা দিয়েছিলাম সেই ফোর্সেরই ফোর্স, কিন্তু আমরা বলছি কোনটাকে, রেস্টোরিং ফোর্সটাকে উল্লেখ করছি, এই ফোর্সটাকে রেস্টোর করছি। তার মানে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, রেস্টোরিং ফোর্সটা কে ডেভেলপ করলো, বডি ডেভেলপ করলো। কার জন্য করলো, আমার জন্য করলো। কেন আমি যদি ফোর্সটা না অ্যাপ্লাই করতাম তাহলে আমার রেস্টোরিং ফোর্স ডেভেলপ করতেই পারতো না। হেনো রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়াটাকে বলছি আমরা স্ট্রেস। তার মানে আমরা বলছি ইফ ক্যাপিটাল এফ is the restoring force acting on area A, acting on area capital A, then we have stress equals to F by A। এই কথাটা একদম অমৃতের মতো, মানে একদম মানে হৃদয়ের সময় গেঁথে নাও, যেমন নিজের নাম হলো না ঠিক সেরকম এটাও একদম আত্মস্থ করলাম আর কি, যে আমার আর যাই হোক না কেন আমার রেস্টোরিং ফোর্স পার এরিয়া, এটাই হচ্ছে আমার ডেফিনেশনের সংখ্যা। প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ভাইভার সময় যে কোনো প্র্যাকটিক্যাল, মানে তোমাদের যদি রিজিডিটি মডুলাস পড়ে, ইয়ং গুণাঙ্ক পড়ে, যে প্র্যাকটিক্যাল আছে আর কি, এখন প্র্যাকটিক্যাল করতে হচ্ছে না বলে বুঝতে পারছো না, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন ভাইভা না হবে তখন কিন্তু স্ট্রেসের ডেফিনেশনটা কমন এবং তার ইউনিটটাও ধরাবে। ইউনিট তো বুঝতে পারছো, ফোর্স পার এরিয়া মানে নিউটন পার মিটার বা 9%, সরি নিউটন পার মিটার স্কোয়ার বা 9% স্কোয়ার, এই হচ্ছে আমার ইউনিট, এটা নিয়ে চাপ নেই। কিন্তু ডেফিনেশনের সময় রেস্টোরিং ফোর্স কথাটা না বললে কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? এনে কথা বলে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, এইটুকু খালি মাথায় রাখো আর কি। বেশ, ইউনিট তো বুঝতে পারছো, সিজিএসএ হচ্ছে 9/সেমি স্কোয়ার, এসআই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? স্ট্রেসকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, কি একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস, নট অ্যাবনর্মাল, ঠিক আছে? ট্যানজেনশিয়াল স্ট্রেস, নর্মাল স্ট্রেস বাই ট্যানজেনশিয়াল, দু ধরনের স্ট্রেস হতে পারে। কিরকম ব্যাপারটা, আমি যদি প্রথমে নর্মাল স্ট্রেসকে ডিফাইন করতে চাই, যে নর্মাল স্ট্রেস জিনিসটা কেমন হবে, কেন এগুলো দরকার হচ্ছে তাই কথাটা বলছি আর কি। নর্মাল স্ট্রেস কি জিনিস, ধরো একটা একটা এরিয়া আছে আমার, এই এরিয়াটার নর্মাল বরাবর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে অ্যাপ্লাই করছে সে তার এরিয়াটাকে ইনক্রিজ করেছে, বেড়ে গেছে। এখন যখন তাকে আমি ছেড়ে দেবো সে আগে জায়গায় ফিরে আসবে, তাহলে রেস্টোরিং ফোর্সটা কোথায় কাজ করছে, ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। আমি ছবিতে কিন্তু আঁকছি হচ্ছে আউটওয়ার্ড, আমার ফোর্সটা দেখাচ্ছি, কিন্তু স্ট্রেসের ডেফিনেশন কিন্তু রেস্টোরিং ফোর্স পার এরিয়া, মানে ভিতরে ফোর্সটা কাজ করবে। তার মানে এই যে স্ট্রেসটা একে বলা হচ্ছে নর্মাল স্ট্রেস, যে
এই সারফেস এরিয়ার সঙ্গে নর্মালি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে ডেফিনেশনটা হচ্ছে a stress is called a normal stress if the restoring force if the restoring force acts at right angles to the surface. A stress is called a normal stress if the restoring force acts at right angles to the surface. B. Tangential stress. আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ধরো এই যে এরিয়াটা ছিল, এই এরিয়ার ট্যানজেনশিয়াল বরাবর আমি একটা ফোর্স দিয়েছি, মানে দ্যাট ইজ দিস। তার মানে stress is said to be tangential if the restoring force দেখো প্রত্যেকটা কিন্তু আমি রেস্টোরিং কথাটা লিখছি, কিন্তু মাথায় থাকে জানো, if the restoring force acts in a direction parallel to the surface, তাকে বলবো ট্যানজেনশিয়াল স্ট্রেস। কেন এরকম দুটো দুটো ডেফিনেশন বানানো হলো, কি দরকার পড়েছিল? তাহলে দেখ, আমি আমার যে ফোর্স সবসময় নর্মালি দেবো বা ট্যানজেনশিয়াল তার তো নাও হতে পারে। ধরো আমি কোনো একটা বডি স্যাম্পল নিয়েছি, এরকম একটা স্যাম্পল নিয়েছি, এরিয়া নিয়েছি, যে এরিয়ার আমি স্ট্রেসটাকে দিয়েছি, মানে ফোর্সটাকে দিয়েছি এই বরাবর, এটা না হচ্ছে এরিয়া নর্মাল, না হচ্ছে এরিয়া ট্যানজেনশিয়াল। তাহলে এর কি স্ট্রেস, মানে এর তো স্ট্রেস তো একটা হয়েছে, তাহলে কি বার করে, তার মানে এক্ষেত্রে আমার কি হবে, এর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমি কি করবো, দুটো কম্পোনেন্ট রিজলভ করে নেবো, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট। যদি আমার এটাকে আমি থিটা বলি, তাহলে দ্যাট ইজ কল্ড এফ কস থিটা, দিস ইজ কল্ড এফ সাইন থিটা। তাহলে এখানে আমি যদি নর্মাল স্ট্রেসের কথা বলি, নর্মাল স্ট্রেস যদি বলি, কত হবে, এফ সাইন থিটা, কেননা নর্মাল বড় ফোর্সটা এফ সাইন থিটাই আছে, ডিভাইড বাই এ। আর যদি আমি ট্যানজেনশিয়াল স্ট্রেস বলি, এফ কস থিটা বাই এ, দ্যাট ইজ কল্ড স্ট্রেস। তার মানে আমি যে কোনো ডিরেকশনে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তার আমি দুটো নর্মাল এবং ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট পেয়ে যাবোই আর কি, বের করতে পারবো। সেখান থেকে আমি কম্পোনেন্ট মানে হিসাব করতে পারবো। নেক্সট হচ্ছে স্ট্রেন। স্ট্রেনের বাংলা কি? বিকৃতি। পীড়ন, আগেরটা ছিল স্ট্রেসে হচ্ছে পীড়ন, এটা হচ্ছে বিকৃতি। এটা কি? এটা হচ্ছে রিলেটিভ চেঞ্জ, অর্থাৎ আমি যে স্ট্রেসটা দিলাম, অর্থাৎ যে ফোর্সটা অ্যাপ্লাই করা হলো, সেই ফোর্সের জন্য সেই বডিটার শেপের যে চেঞ্জটা হলো, তার লেন্থ হলে লেন্থ হতে পারে, তার এরিয়া হলে এরিয়া, ভলিউম হলে ভলিউম, যাই হোক না কেন, তার যে চেঞ্জটা হচ্ছে সেই অরিজিনালের সঙ্গে চেঞ্জটা, সেই যে রেশিওটা, এটাই হচ্ছে আমার স্ট্রেন। তার মানে ডেফিনেটলি কি বলবো, রিলেটিভ চেঞ্জ, রিলেটিভ চেঞ্জ
in configuration, relative change in configuration due to the application of deforming forces is called strain. এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এবারে আমি যে প্রথমে যে অ্যাটমিক যে ছবিটা দেখালাম, এই যে P1 থেকে নিয়ে গেলাম ছেড়ে দিলাম P তে ফিরে এলো, P2 তে নিয়ে গেলাম ছেড়ে দিলাম P তে ফিরে এলো, ধরো এই ফোর্সটা বাড়াতে 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 আমি এরকম জায়গায় তুলে দিলাম। এখন যদি ছেড়ে দিই তাহলে সে কি আগের জায়গায় ফিরবে? সে নাও ফিরতে পারে। অর্থাৎ একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা ঘটবে। তুমি যদি একটা গাড়াকে যদি কন্টিনিউয়াসলি টানতে থাকো টানতে থাকো টানতে থাকো টানতে থাকো তাহলে কি হবে? গাড়াটা একসময় ঢিলা হয়ে যাবে। তখন তার ইলাস্টিসিটি থাকবে বটে, কিন্তু সে আগে যতটা ফোর্স দিয়ে ছাড়লে যতটা আসে এখন ততটা আসতে পারছে না, তাহলে তার ইলাস্টিসিটি কি নষ্ট শুরু করছে। তুমি যে আরো টানতে থাকো আরো টানতে থাকো, একটা সময় গাটা ছিঁড়ে যাবে। তার মানে একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেন এরা হচ্ছে সমানুপাতিক থাকে। এটাকে আমরা বলি হুকের সূত্র। হুকের কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে কি জিনিসটাকে, সেটা যাই হোক, আমি হুকের সূত্র পরে আবার আসবো ডিটেলে। তো একটু জাস্ট ছোট করে বলে রাখলাম যে ওই একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত, ওটাকে বলা হয় ইলাস্টিক লিমিট, ওই রেঞ্জ পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেন হচ্ছে সমানুপাতিক। তো আমরা এখন স্ট্রেন নিয়ে ডিসকাস করছি। স্ট্রেন আবার তিন ধরনের। কি কি? একটা হচ্ছে লংগিচুডিনাল স্ট্রেন, বাংলায় বলে হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। দুই হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন, আয়তন বিকৃতি। আর তিন হচ্ছে শিয়ার স্ট্রেন, একে আমরা বাংলায় বলি ক্রিন্তন বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি। প্রথমে হচ্ছে লংগিচুডিনাল স্ট্রেন, এল ডট এস ছোট করে লিখছি। লংগিচুডিনাল স্ট্রেন এই কাজটা করছি। ধরো একটা তার আছে, তার একটা এন্ড রিজিডলি ফিক্সড করে দিয়েছি, তাকে আমি ডাব্লু ফোর্স দিয়েছি। তাহলে ফোর্স দেওয়ার কি হবে? সে তো এটা ছিলই, এটা থাকার ফলে সে কিছুটা ইলংগেশন হয়ে গেছে। তাহলে এটা বেড়েছে, ছোট হাতের এল পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। অরিজিনাল কত ছিল? এল ছিল। তাহলে এল পরিমাণ ছোট হাতে এল বেড়েছে, অরিজিনালটা এল তো ছিলই। তাহলে লংগিচুডাল স্ট্রেন ডেফিনেশন বলছে চেঞ্জ ইন লেন্থ এল ডট এস ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। দুই হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। এটা কি? ধরো একটা ভলিউম ছিল, বেশ মোটামুটি ঠিকঠাকই আছে।
মনে করি আমার ভি ভলিউম ছিল ইনিশিয়ালি, তাকে আমি চারিদিক থেকে চাপ দিয়েছি, চাপ দিয়ে সে এখন হয়ে গেছে ভি ড্যাশে কনভার্ট হয়েছে, ছোট হয়ে গেছে ভলিউমটা। তাহলে ডেফিনেশন কি হবে? ডেফিনেশন একইভাবে বানাবো, যে ভলিউমেট্রিক স্ট্রেনের ডেফিনেশন হচ্ছে চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম। কিন্তু চেঞ্জ কত হয়েছে এখানে, যেমন ছোট করে বুঝছে না এল বেড়ে গেছে, কিন্তু এখানে তো ভি ছিল, ছোটতে ভি ড্যাশ হয়েছে, তাহলে চেঞ্জ কত হয়েছে, ভি থেকে ভি ড্যাশ এসছে, তাহলে চেঞ্জ হচ্ছে ভি মাইনাস ভি ড্যাশ, এটা চেঞ্জ হয়েছে কত মধ্যে, ভি এর মধ্যে। এখানে আমরা লিখতে পারি ডেল্টা ভি বাই ভি। এটা ভুল করো না, এটা ভি ড্যাশ বাই ভি নয়, কেন ভি ড্যাশটা এখন তার ভলিউমটা হয়েছে, কিন্তু চেঞ্জ তো ওটা নয়। আগে এল ছিল, এখন এল বেড়ে গেছিল, চেঞ্জটা কত, এল বলে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জটা কত, ভি মাইনাস ভি ড্যাশটা চেঞ্জ হয়েছে। নেক্সট হচ্ছে শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেনটা কি বলছে, বলছে যে এমন একটা সারফেস দিচ্ছি, যে সারফেসটা একটা এন্ড রিজিডলি ফিক্স করে দেওয়া হয়েছে। মানে ধরো এই একটা সারফেস আছে, এই সারফেসের নিচের এন্ডটাকে আমি রিজিডলি ফিক্স করে দিয়েছি, দিয়ে তাকে একটা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করছি, স্ট্রেস অ্যাপ্লাই করছি। তাহলে মনে করো এই সেকশনটার নাম ছিল এ বি সি ডি। দেওয়ার ফলে কি হয়েছে, এই ডি পয়েন্টটা ডি ড্যাশ পয়েন্টে শিফট করে গেছে এবং সি পয়েন্টটা সি ড্যাশে শিফট করে গেছে। তাহলে এরকম একটা শেপ তৈরি হয়েছে। তারপর নতুনটা কি হয়েছে, এ বি সি ড্যাশ ডি ড্যাশ। যেহেতু নিচেরটা রিজিডলি ফিক্সড আছে, আমি যদি উপরে একটা স্ট্রেস অ্যাপ্লাই করি, তাহলে নিচেরটা কোনো মুভমেন্ট হবে না, কিন্তু উপরটা চেঞ্জ হয়ে গেছে, ডি থেকে ডি তে গেছে, সি থেকে সি তে গেছে। যদি মেটেরিয়ালটা সেম মেটেরিয়াল হয়, তাহলে এই চেঞ্জটা অর্থাৎ ডি থেকে ডি ড্যাশ এবং সি থেকে সি ড্যাশ দুটো সমান হবে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে, সেম হবে, থিটা থিটা। ক্লিয়ার? তার মানে শিয়ার স্ট্রেন আমরা কি বলবো, আমরা বলবো যে একটু লিখো লেখাটা, যে লেট এ বি সি ডি be the cross sectional view, be the cross sectional view having its lower face AB rigidly fixed. ঠিক আছে, applying force capital F tangentially, এই প্রত্যেকটা কথা কিন্তু খুব ভাইটাল, পরীক্ষাতে এই কথা থাকে না। আমরা লিখে দিই অ্যাপ্লাইং ফোর্স ক্যাপিটাল এফ অন আপার ফেস। না, ফোর্সটাকে আমি তো আপার ফেসে এও দিতে পারতাম, না না বাবা তা দিইনি, এটা আমরা ট্যানজেন্সিয়ালি অ্যাপ্লাই করেছি। এটা কথাগুলো প্রত্যেকটা কথাকে খেয়াল করো, কি কি কোথায় কোথায় হাইলাইট করছি। অ্যাপ্লাইং ফোর্স এফ ট্যানজেন্সিয়ালি টু দ্য আপার ফেস, টু দ্য আপার ফেস
দ্য কিউব গেট ডিস্টর্টেড। আবার ভাবতে পারো যে কিউব করতে গেলাম, আমি তো কিউব লিখিনি, এটা আয়তক্ষেত্রের মধ্যে গেছিলাম, মানে সরি আয়তক্ষেত্র না, জাস্ট একটা চতুর্ভুজ গেছিলাম কিউব করতে গেলো। এটা যে কিউবের একটা ক্রস সেকশন, মানে আমি যদি একটা কিউব নিতাম, ধরো কিউব করা যাবে, অপশন নেই। আচ্ছা বেশ, তাহলে আমাকে এই একটা সেকশন নিলাম, এটাকে যদি আমি কপি করি, এই ব্যাপারটা, মানে এটা এরকম আর কি হয়, তাহলে এটা একটা কিউব হবে। কিউবটা কেমন হবে? এই এই কিউবের একটা ফেস আমি নিয়েছি, একটা ক্রস সেকশনাল ভিউ আমি নিয়েছি, এটা এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো ফেস আমি নিয়েছি আর কি, ঠিক আছে? তাহলে একটা ফেস ডিস্টার্ব হলে গোটা কিউবটাই কিন্তু ডিস্টর্টেড হয়ে যাবে। The cube gets distorted to the position A, B, C prime, D prime. বোঝা যাচ্ছে নিশ্চয়ই? অ্যাঙ্গেল থিটা turned by the line, angle theta turned by the line AD is measured by shear strain. অর্থাৎ অরিজিনাল পজিশন থেকে কতটা অ্যাঙ্গেল শিফট করলো সেটাই হচ্ছে আমার শিয়ার স্ট্রেন। তার মানে শিয়ার স্ট্রেনকে আমরা যদি ডিফাইন করতে চাই, কিভাবে ডিফাইন করব না, নিচে লিখছি শিয়ার স্ট্রেন ইজ ডিফাইন্ড শিয়ার স্ট্রেন ইজ ডিফাইন না করে মেজার্ড করি, এটা ভালো হবে, ল্যাঙ্গুয়েজটা ডিফাইনটা ঠিক ভালো লাগছে না, ইজ মেজার্ড, shear strain is measured by the angle turned by a line originally perpendicular to the fixed surface. So theta equal to আমরা লিখছি tan theta কি হবে? tan theta মানে কি হবে? tan theta হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? তার মানে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ DD ড্যাশ বাই ভূমি, হচ্ছে এ ডি। কোন ত্রিভুজ থেকে? না, ফ্রম ট্রায়াঙ্গেল এ ডি ডি প্রাইম। থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু ডি প্রাইম বাই ডি প্রাইম। এইটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেনের ডেফিনেশন। বেশ,
নেক্সট, ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিটটা কি হবে না, ধরো এই হচ্ছে আমার একটা অ্যাক্সিস আমি ড্র করছি, তোমার চলে গিয়ে এখানে ও থেকে যে এখানে ও থেকে এটা হচ্ছে ইলাস্টিক লিমিট, অর্থাৎ এই লিমিটের মধ্যে শিয়ার এবং স্ট্রেন হচ্ছে মানে প্রপোর্শনাল। এটাকে আমরা বলছি এক্সটেনশন হচ্ছে লোড, ঠিক আছে? এই হলো ব্যাপার, এটা লোড, এটা এক্সটেনশন। তাহলে কি হবে, তার মানে ও এটা হচ্ছে আমার ও এ, এটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। এগুলো তোমরা এইচএসে পড়ে এসছো, আমি জাস্ট একবার ঝালিয়ে দিচ্ছি আর কি। ইলাস্টিক লিমিট। আচ্ছা, কিউ পয়েন্টটা হচ্ছে আমার ইয়েল্ড পয়েন্ট, মানে মানে তখনও তার ইলাস্টিক প্রপার্টিটা আছে বটে, কিন্তু আগের মতো নেই। মানে আমি যদি ও থেকে এ পর্যন্ত যদি নিয়ে যাই, লোডটা বাড়াই, ছেড়ে দিই, আবার সে আগের জায়গায় ফিরে আসবে। এ থেকে পি পর্যন্ত কিছুটা রেঞ্জ থাকবে বটে, কিন্তু পি থেকে যখন কিউ এ চলে যাবে তখন তাকে ছাড়লে সে ফিরছে বটে, কিন্তু সে আর আগের জায়গায় ফিরছে, যেটা উপরে জায়গায় থাকছে। তার মানে হচ্ছে একটা রেসিডিউ এক্সটেনশন থেকে গেছে। যদি আমি আরো বাড়াই, যখন আমি জেড পয়েন্টে চলে যাব, তখন সেটা হচ্ছে অসহ পীড়া হয়ে গেছে, সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট, ভেঙে যাবে। এই ছবিগুলো এক একটা এক একটা থাকে, কোনো বই এরকম করে কার্ভ করে এরকম করে নিয়ে যায়, যেটা খুশি আর কি। কিন্তু মোট কথা হচ্ছে যে তিনটে রিজিয়নকে ভাগ করছি। একটা হচ্ছে ইলাস্টিক লিমিট রিজিয়ন, যেখানে আমরা গোটা চ্যাপ্টারটাকে পড়বো। তারপর হচ্ছে ইয়েল্ড পয়েন্ট, মানে হচ্ছে ওইখানে ইলাস্টিক লিমিটে নষ্ট হয়ে যাওয়ার পরেও তার কিছুটা ইলাস্টিক ধর্ম থেকে যায়, যেটা কিনা তাকে পুরোপুরি আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে না, তার মধ্যে একটা রেসিডিউ পার্ট ঢুকে থাকে, ঠিক আছে? ওটাকে বলছে আমরা ইয়েল্ড পয়েন্ট। আর যদি তারপরেও আমি ফোর্স বাড়াই, ফোর্স লোড বাড়িয়ে যায়, তাহলে একসময় ছিঁড়ে যাবে, তাহলে ইলাস্টিক ধর্ম নষ্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে ছিঁড়ে যাবে। এই হচ্ছে আমার ইলাস্টিক লিমিটের জায়গাটা। নেক্সট, আমরা এখন পড়বো কোথায়, ও থেকে এ রিজিয়ন, এ রিজিয়ন ডিল করবো। এবার হচ্ছে সেই বিখ্যাত ল, যেটা বলি হুকস ল। হুকস ল, হুকস ছিলেন একজন, মানে উনি ল্যাটিন ভাষায় লটা বলেছিলেন। সেই লটা ছিল সেরকম, উট টেনসিও সিক ভিস, এটা ছিল হুকের বলা স্টেটমেন্ট, যার আক্ষরিক ইংরেজি অনুবাদ করে দাঁড়ায় উইদিন দ্য ইলাস্টিক লিমিট, উইদিন দ্য ইলাস্টিক লিমিট stress is proportional to strain, stress is proportional to strain। ইংলিশে হচ্ছে কতগুলো ওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8 9টা, সেখানে 4টে ল্যাটিন। তাহলে ল্যাটিন ইজ ইজিয়ার দ্যান ইংলিশ, প্রুভড। যাই হোক, পরীক্ষাতে কেউ এটা লিখে এসো না,
টিচার কি বুঝতে কি বুঝবে তার ঠিক নাই, দেখা গেল ভাবে ইয়ার কি করেছে, কোথায় কালিগালাজ লিখেছে ভাববে তো। কাজেই এটা না লেখাই ভালো, জাস্ট আমি বলে রাখলাম উড টেন্স ইউ সিক ব্রিজ মানে হচ্ছে উইদিন দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা হচ্ছে হুকের সূত্র। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা অলরেডি দু ধরনের স্ট্রেসের কথা জেনেছি, নর্মাল স্ট্রেস এবং ট্যানজেন্সিয়াল স্ট্রেস, এবং তিন ধরনের স্ট্রেনের কথা জেনেছি, তাই না? এক হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন এবং হচ্ছে শিয়ার স্ট্রেন। এই যে স্ট্রেস আর স্ট্রেন গুলো জেনে গেলাম, এই দুটোকে কাজে লাগিয়ে আমি কিছু কোএফিসিয়েন্ট বার করার চেষ্টা করছি। হেডিং দিচ্ছি কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে স্ট্রেস আর স্ট্রেনের রেশিও। তার মানে আমরা লিখছি ইট ইজ দ্য রেশিও বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। It is the ratio between stress and strain. That is coefficient of elasticity is required to stress by strain. তাহলে ইউনিট কি হবে? খুব সোজা, স্ট্রেনের তো কোনো ইউনিট ছিল না, তাহলে যাবে স্ট্রেসেরটাই হবে। তার মানে ডাইন পার সেমি স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার। অ্যাকচুয়ালি স্ট্রেসের ইউনিটটাই রিটার্ন করবে, রিফ্লেক্ট করবে, কারণ স্ট্রেনের তো কোনো ডাইমেনশন নেই। তাই ডাইন পার সেমি স্কোয়ার আর নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমরা অ্যাকচুয়ালি এটা পড়বো যে কি কি কোএফিসিয়েন্ট রেশিও আছে আমার। তার মানে কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, এটা হচ্ছে চার ধরনের প্যারামিটার। এক হচ্ছে লং ইয়ং ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস যেখানে ক্যাপিটাল ওয়াই দিয়ে, বাল্ক মডুলাস, একে আমরা বলি কে দিয়ে। তিন হচ্ছে রিজিডিটি মডুলাস, ইটা। চার হচ্ছে অ্যাক্সিয়াল মডুলাস, কাই। ওয়াই কে ইটা কাই, এই চার ধরনের হচ্ছে আমার মডুলাস আছে। ঠিক আছে, ইয়ং মনে হবে কি? ইয়ং হচ্ছে, এবার চারটাকে আমি আস্তে আস্তে ডিফাইন করি। ইয়ংস মডুলাস প্রথমে আসবে, ইয়ংস মডুলাস এটা হচ্ছে ওয়াই দিয়ে ডিফাইন করেছি আমরা। নর্মাল স্ট্রেস, বাই লংগিচুডিনাল স্ট্রেন,
ঠিক আছে। তার মানে আমরা স্ট্রেস জানি, নর্মাল স্ট্রেস মানে কি, এরিয়া নর্মালের সঙ্গে কাজ করবে, আর লম্বের সঙ্গে দৈর্ঘ্য বরাবর কাজ করবে। তার মানে ধরে নিচ্ছি আমরা, ধরো আমার একটা ওটা রিজিড তার ছিল, একটা তার ছিল, যে তারটার লেন্থ হচ্ছে, সরি, যে তারটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, যাকে তুমি লোড দিয়ে ঝুলিয়ে তার লেন্থটাকে বাড়িয়ে দিয়েছো ছোট হাতের এল পর্যন্ত, এটুকু সে বেড়ে গেছে। তার স্ট্রেন কত হচ্ছে, এল বাই এল। আর ওই লোডটাকে দিয়েছি কোথায়, নর্মাল বরাবর দিয়েছি। তাহলে ধরলাম তার এরিয়া হচ্ছে, ধরলাম এ। তার মানে এখানে আমার নর্মাল স্ট্রেস কত হবে, আমি জাস্ট ছোট করে লিখছি, কারণ এগুলো সিলেবাসে যেহেতু নেই তোমাদের, জাস্ট আমি উপর উপর চলছে আর কি। নর্মাল স্ট্রেস দেখো কি হবে, এফ বাই এরিয়া। এফ মানে কত, ধরলাম তারটার মাস হচ্ছে এম, জি হচ্ছে এটা, তাহলে এম জি আমি দিলাম, আর এরিয়া কত, পাই আর স্কোয়ার। মানে ইয়েটার ক্রস সেকশন যদি আর হয়, তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া। লংজিটিউডাল স্ট্রেন কত, লংজিটিউডাল স্ট্রেন কত, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে ওয়াই কত, এম জি বাই পাই আর স্কোয়ার বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, that is mg by pi r square into capital L by small l, that is the y এর expression। তারের ক্ষেত্রে এটা আমরা বার করি প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়, দেখবে প্র্যাকটিক্যাল যখন করবে তখন বার করি একটা রডের বার করি, যার রডটার একটা লেন্থ আছে, একটা ব্রেথ আছে, একটা ডেপথ আছে। সেখানে হয়ে যায় y equal to gl cube by 4b d cube m by x। ওটা দেখে ফর্মটা আছে এরকম, y equal to gl cube by 4, b for breadth, d for depth into m by l বা x, এই আর কি। এল হচ্ছে লেন্থ, বি হচ্ছে ব্রেথ, ডি হচ্ছে ডেপথ, আর এম বাই এক্স হচ্ছে কত মাস দিয়ে কতটা তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আমরা তারের ক্ষেত্রে করলে বলে এরকম ফর্মুলা চলে এলো। নেক্সট, বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস কি হবে, এটা হচ্ছে আগে যে ছবিটা আঁকলাম, যে একটা ভলিউম ছিল মনে করো, সেটা ছোট করে একটা ভলিউম হয়ে গেছে। তার মানে ক্যাপিটাল ভি ছিল, সেটা স্মল ভি কনভার্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তার মানে কে কি হবে, এখানেও হচ্ছে নর্মাল স্ট্রেস বাই স্ট্রেনটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। তো আমরা ধরলাম যে একটা ভলিউম ভি ছিল, তাকে আমি চারিদিক থেকে প্রেসার দিয়েছি, সেটা ছোট ভিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে এখানে নর্মাল স্ট্রেস কত হবে, নর্মাল স্ট্রেস কত, এফ বাই এরিয়া, এফ বাই মানে এখানে কত, প্রেসার, এই যে প্রেসার অ্যাপ্লাই করেছি পি, আর ভলিউম স্ট্রেন কত, কত ছিল, ক্যাপিটাল ভি ছিল, ছোট হাতের ভি হয়েছে কতর মধ্যে, ক্যাপিটাল ভি এর মধ্যে। তাহলে কে কত হবে, তাহলে কে হবে হচ্ছে প্রেসার বাই v minus v by capital V, that is P into capital V by V minus V। That is called bulk modulus definition। নেক্সট হচ্ছে rigidity modulus। ইটা, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস, আগে দুটো ছিল সব নর্মাল স্ট্রেস,
চেঞ্জ হলো ট্যানজেনশিয়াল স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। একটু আগে তোমাদের দেখালাম যে এই যদি একটা ক্রস সেকশনাল এরিয়া থাকে, তার যদি নিচের এন্ডটা যদি রিজিডলি ফিক্স থাকে এবং এ বি সি ডি ছিল, সেটা চেঞ্জ হয়ে থিটা পরিমাণ শিফট হয়ে গেল, এটাও থিটা পরিমাণ শিফট হয়ে গেল, তাহলে ডি ড্যাশ সি ড্যাশ হয়ে গেল। ফোর্সটা আমি দিয়েছি ট্যানজেনশিয়াল স্ট্রেস দিয়েছি, তার মানে ট্যানজেনশিয়াল স্ট্রেস কত, ট্যানজেনশিয়াল স্ট্রেস কত হবে এফ বাই এরিয়া, আর শিয়ার স্ট্রেন কত থিটা, একটু আগে পড়েছি এটা, তাহলে এটা কত দাঁড়াবে এফ বাই এরিয়া বাই থিটা, দ্যাট ইজ থিটার এক্সপ্রেশন। এখানে একটা প্রশ্ন খুব করে আর কি, আমাদের যে প্র্যাকটিক্যালটা করানো হয় সেটা বলে দিই একটু এর সঙ্গে। সেটা হচ্ছে দেখবি একটা আমাদের কেন কলেজের যে ল্যাবের কথাটাই বলি আমি, বাকি সব মানে প্রত্যেকটা কলেজেই আছে, সব কলেজে ছাদ থেকে ঝোলে না, কেন কলেজেরই একমাত্র সেটা যেটা ছাদ থেকে সিলিং থেকে ঝোলে আর কি। সিলিং এর আগে একটা পিলার আছে, পিলারে দেখবে একটা কাঠের একটা ইয়ে করে, সেখান থেকে একটা বড় একটা প্রায় 200 সেন্টিমিটার লম্বা একটা তার দিয়ে ঝুলছে, 200 190 এরকম সেন্টিমিটার। আর বাকি অন্যান্য কলেজগুলো যেটা আছে সেটা হচ্ছে রডের একটা স্ট্রাকচার থাকে, সেখান থেকে ঝোলানো হয়, ব্যাপারটা একই, মেজারমেন্ট করার সময় একই মাপতে হবে। এখানে কেন কলেজ যেটা সেটা একটু বড় সেট আপ আর কি। তো যাই হোক, এখানে কি করা হয়, সেখানে হচ্ছে এরকম একটা রিজিড সাপোর্ট থেকে এরকম একটা সরু তার ঝুলিয়ে সেখানে একটা বড় একটা সিলিন্ডার লাগানো থাকে, ঠিক আছে। তো এটার ফর্মুলাটা আমরা লিখি হচ্ছে 8 পাই i into l by t² r⁴, আর একটু ভাঙলে 8 পাই l by t² r⁴, i মানে হচ্ছে হাফ mr², এই হচ্ছে ফর্মুলা। যেখানে এমটা কি, এমটা হচ্ছে সিলিন্ডারটার মাস, আরটা কি সিলিন্ডারটার রেডিয়াস, ছোট হাতের আর কি তারের রেডিয়াস, টিটা কি এটাকে ঘুরিয়ে টাইম পিরিয়ড মাপতে হয়, আর এল হচ্ছে লেন্থ। তাহলে প্রত্যেকটা প্যারামিটার তুমি জেনে গেলে, এম হচ্ছে মাস, আর হচ্ছে রেডিয়াস, এমটা সাপ্লাই করা থাকে, খুলে খুলে মাপা যায় না, অলরেডি বলা আছে এত এত গ্রামের মাস আর কি, ওটাই কাগজে লেখা থাকে। আরটাকে আমরা মাপি স্লাইড ক্যালিপার দিয়ে, এল তো মাপ দেওয়াই আছে, স্কেল দিয়ে মাপতে পারো, আর হচ্ছে স্ক্রু গেজ দিয়ে মাপবো, আর টাইম পিরিয়ড এটাকে জাস্ট এভাবে ঘুরিয়ে জাস্ট একটু টুইস্ট করে ছেড়ে দেবো, দিয়ে কত 30টা বা 40টা অসিলেশন মাপবো, দিয়ে দেখবো কত টাইম লাগছে, দিয়ে তাহলে 40 বার ঘুরতে এত সময়, তাহলে 1 বার ঘুরতে কত সময় সেটা বার করে নেবো, এটা হচ্ছে টিটা বেরিয়ে যাবে। এই হচ্ছে আমাদের গল্প। তো যাই হোক, এটা করার পরে যে প্রশ্নটা করা হয়, খুব সাবধান, প্রশ্নটা হচ্ছে এখানে কার দৃঢ়তা গুণাঙ্ক বার করলাম। ম্যাক্সিমাম ছেলে উত্তর দেয়, ছেলে বা মেয়ে আর কি উত্তর দেয় সিলিন্ডারটার, কেউ কেউ বলে তারের, কেউ কেউ বলে এই তারটা আর এই সিলিন্ডারটাকে যে কানেক্ট করে রাখে যে স্ক্রু, যে নাটটা বা যে স্ক্রুটা, সেই স্ক্রু এর, ঠিক আছে। এই যদি বলতে শুরু করো, তোমার ভাই ভাই এখানেই মোটামুটি শেষ আর কি। প্রশ্নটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক আমি কার বার করলাম, প্রথম প্রশ্ন। যদি বলো তারের, উত্তর নেই, ভুল। যদি বলো সিলিন্ডারের, তাতেও উত্তরটা ভুল। যদি বলো ওই সিলিন্ডারের তারকে যে স্ক্রু দিয়ে আটকানো আছে সেই স্ক্রুটা, তাহলেও উত্তরটা ভুল। তাহলে উত্তরটা ঠিক কি? উত্তরটা ঠিক হচ্ছে ওই যে তারটা, সেই তারের উপাদানের বার করলাম, নট তারের। এই তারটা যে মেটেরিয়াল দিয়ে বানানো, সেই মেটেরিয়ালটা দৃঢ়তা গুণাঙ্ক, তারটার নয়। তাহলে আমরা বাংলায় বলি তারের উপাদানের দৃঢ়তা গুণাঙ্ক, আর ইংলিশে বলবো মেটেরিয়াল অফ দ্য ওয়্যার এর দৃঢ়তা গুণাঙ্ক। বোঝা গেছে? একটা ছেলেকে ভাই ভাই ধরেছিলাম তখন আমি কেন কলেজে পড়তাম আর কি, পাস কোর্সের ছেলেকে, তার উত্তরটা ছিল পিকুলিয়ার। ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে কার দৃঢ়তা বার করা হলো, মানে এই স্ক্রুয়ের উত্তরটা আমি একজনের কাছ থেকেই পেয়েছিলাম আর কি, আর কারোর কাছ থেকে পাইনি। সবাই বলে হয় তার, নয় বলে সিলিন্ডার, এই দুটোই কমন প্রশ্ন আর কি। স্ক্রুটা কার, স্ক্রুটা কে বলেছিল, তার যুক্তি ছিল এরকম এরকম
বলছে যে যখন ও বললো যে আমি ওই স্ক্রুটা মেপেছি আর কি, আমি বললাম স্ক্রু এর কেন মাপেছো, হঠাৎ করে এরকম কেন মনে হলো স্ক্রু এর? ওর যুক্তি ছিল, বলছে এই তারের সঙ্গে সিলিন্ডারটাকে যদি আমি একটা দেশলাইয়ের কাঠি ভরে আটকানোর চেষ্টা করতাম, তাহলে কি থাকতো? কখনোই থাকতো না, খুলে পড়ে যেত, দেশলাইকে আটকে রাখতে পারতাম। ওখানে ওই স্ক্রু ড্রাইভারের যে এই যে স্ক্রুটা দেওয়া হয়েছে, এই স্ক্রুটা এতটাই শক্ত, তার জন্য এটার আর এটাকে আটকে রাখতে পেরেছে। ওই সরু একটা তারের সঙ্গে একটা সিলিন্ডার আটকে আছে, সেই জন্য ওর মনে হয়েছে স্ক্রুটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। ব্যাপারটা বুঝতেই ভুল করেছে। যাই হোক, এটা কখনোই নয়, ঠিক আছে, এই উত্তরটা কখনোই নয়। উত্তর হচ্ছে তারের উপাদানের দৃঢ়তা গুণাঙ্ক। এটা যখনই বলবে তখন নেক্সট প্রশ্ন করতে পারে যে ধরো যাক আমি তোমাকে একটা আরবিট্রারি কন্ডিশন দিচ্ছি যে এটার লেন্থ আমি 4 গুণ বাড়িয়ে দিলাম। অর্থাৎ ধরো যাক এটি 200 সেন্টিমিটার লেন্থ থেকে থাকে, তারটার লেন্থ আমি 4 গুণ মানে 1800 সেন্টিমিটার করে দিলাম, এবং এই তারের রেডিয়াসটাকে আমি ডবল করে দিলাম, মানে 8টাকে আমি 2r করে দিলাম। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক বাড়বে না কমবে? তার কি মনে হচ্ছে? বেশ, ছোট করে দিচ্ছি। এলটাকে আমি বাড়ালাম 2 গুণ, আর কেও বাড়ালাম 2 গুণ, তাহলে কি হবে? তাহলে বসিয়ে দাও ফর্মুলাতে। 8 পাই, এল এর জায়গায় বসে গেল 12, নিচে টি স্কোয়ার ঠিক থাকলো, আর এর জায়গায় বসে 2r⁴, তার মানে হয়ে গেল 2 × 16 r⁴, তার মানে এটা 8, তার মানে 1/8 টাইমস কমে যাওয়ার কথা। এই যদি উত্তর দিয়ে আসো ম্যাথমেটিক্স করে, তাহলে তোমাকে এইখানে একটা কথা মাথায় রাখবে, গ্র্যাজুয়েশন তোমাকে কিন্তু ওই উপরে 2 আর নিচে 2 বসিয়ে কষাকষি করে ভ্যালু বার করতে বলেনি, এটার জন্য প্রশ্নটা করেনি। উত্তরটা কি হবে? উত্তরটা হবে এটা আমি যাই করি না কেন, এটা আমি যাই করি না কেন, আমার দৃঢ়তা গুণাঙ্কের মানটা থাকবে ফিক্সড। কেন? আমি তো তারের উপাদানটা বার করেছি। ওই তারটা যদি আমার সেম থাকে, সেম মেটেরিয়ালের থাকে, আমি তারের লেন্থ বাড়াই, তারের হাইট বাড়াই, তারের মানে উইথ বাড়াই, তারটাকে ব্যাখ্যা করে দিই, যাই করি না কেন আমার দৃঢ়তা গুণাঙ্ক সেমই থাকবে। কেন? আমি তো উপাদানটা বার করেছি, মেটেরিয়ালটা সেম আছে। এটা হচ্ছে অনেকটা ওরকম আর কি, যে ধরা যাক তোমার ছোটবেলায় ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ বা বি পজিটিভ, কিছু একটা ব্লাড গ্রুপ, প্রত্যেকের ব্লাড গ্রুপ আলাদা আলাদা কিছু একটা ছিল বা আছে। তুমি এখন প্রচুর লম্বা হয়ে গেছো, কেউ একটু মোটা হয়ে গেছে, তার কি ব্লাড গ্রুপ চেঞ্জ হয়ে গেছে? হয়নি। কেন? না, ব্লাড গ্রুপটা হচ্ছে আমার ইনহেরেন্ট প্রপার্টি, ওটা আমার জন্ম সময় যে ছিল সেটা বোধহয় 3 মাস 4 মাস পরে বোধহয় চেঞ্জ হয়ে যায়, ব্যাস ওই চেঞ্জ, ব্যাস তারপর থেকে ব্লাড গ্রুপ চেঞ্জ হয় না নাকি? এটা আমি ঠিক জানি না, তবে একজন বলেছিল নাকি ব্লাড গ্রুপ নাকি 4 মাস পর চেঞ্জ হতে পারে। যদি হয়েও যায়, আমি ধরছি 4 মাস পর থেকে আমার যে ব্লাড গ্রুপটা ছিল, আমার এখনকার ব্লাড গ্রুপ সেই একই আছে, আমার লেন্থ বেড়ে গেছে, আমি ফুলে গেছি, আমি রোগা হতে পারি, আমি যা খুশি হতে পারি, ব্লাড গ্রুপ চেঞ্জ হবে না। কিন্তু এখানে তো একই ব্যাপার, তার আমার যাই হয়ে যায় না কেন, যদি উপাদানটা যদি আমার অ্যালুমিনিয়ামের হয়, স্টিলের হয়, ইস্পাতের হয়, যাই হোক না কেন, হোয়াট এভার মেবি, সেই তারকে নিয়ে আমি যাই খুশি করি না কেন, লেন্থ বাড়াই, ব্রেথ বাড়াই, হাইট বাড়াই, মানে রেডিয়াস বাড়াই, রেডিয়াস ছোট করি, কখনোই দৃঢ়তা গুণাঙ্কের মান পাল্টাবে না। তাহলে কে পাল্টে যাবে, কে ব্যালেন্স করবে? অঙ্ক তো বলছে পাল্টে যাওয়ার কথা, কিন্তু পাল্টাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এখানে আরেকটা প্যারামিটার আছে, টি, টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডটা চেঞ্জ করে যাবে। তার মানে এইটার ক্ষেত্রে টাইম পিরিয়ডটা ভাইটাল মেজার করছে, এই টাইম পিরিয়ডটা মানটা চেঞ্জ করে দিয়ে ওকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবে, অর্থাৎ যেটুকু পরিমাণ চেঞ্জ হলো সেটা এ অ্যাডজাস্ট করে দেবে, দিয়ে আবার আলটিমেট রেখে আগের জায়গায় নিয়ে চলে আসবে, মানে এটাটা ফিক্স থাকবে। সুতরাং এটা হচ্ছে অলওয়েজ ফিক্সড কোয়ান্টিটি। ইয়ং গুণাঙ্কর ওয়াই হচ্ছে অলওয়েজ ফিক্সড কোয়ান্টিটি, এগুলো হচ্ছে গুণাঙ্ক, এগুলো কখনোই চেঞ্জ হয় না। এরপরে যদি ভুল বলে কেউ এসে থাকো, তাহলে আমরা কিছু বলার নেই। মাথায় একদম পরিষ্কার করে ঢুকিয়ে নাও যে দৃঢ়তা গুণাঙ্কের মান, ইয়ং গুণাঙ্কের মান, বাল্ক মডুলাসের মান, এরা হচ্ছে ইনহেরেন্ট প্রপার্টি। ওই মেটেরিয়াল যদি সেম থাকে, আমাকে যাই করে দিক না কেন, কখনোই চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। অন্য কিছু প্যারামিটার তাকে চেঞ্জ করতে বাধ্য করে আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে আনবে, এখানে সেটাকে টাইম পিরিয়ডটা। আশা করি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাক্সিয়াল মডুলাস। আচ্ছা, এই অ্যাক্সিয়ালটা আমি এখন পড়াচ্ছি না, তার কারণ হচ্ছে অ্যাক্সিয়ালটা পড়াতে গেলে আমাকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি যখন মানে অ্যাক্সিয়াল একটা প্রুফ আছে তখন পড়াবো, তখন প্রুফটা আমি বলে দেবো কি করে করতে হবে। অ্যাক্সিয়াল ব্যাখ্যা করতে হবে, একটু স্কিপ রাখছি। নেক্সট হচ্ছে পোয়াশো রেশিও।
এটাও তোমরা জানো। এটা কি বলছে? বলছে যে ধরো যাক কোনো একটা তারকে তুমি যখন তার লেন্থটাকে বাড়াচ্ছ, ফোর্স দিয়েছো, লেন্থ বেড়ে গেছে, তাহলে তারটা ধরো যাক একটা তার ছিল যার রেডিয়াস ছিল আর, লেন্থ ছিল এল, তো তারটা ভলিউম কত ছিল? পাই আর স্কোয়ার ইন্টু এল ছিল ভলিউম। এখন তুমি তারটার, এটা তাহলে ক্যাপিটাল এল ছিল, তাহলে এটা ছিল ভলিউম ছিল এবং তারটার লেন্থ এখন এর গেছে এল পরিমাণ বেড়ে গেছে, ইনক্রিজ হয়ে গেছে। তারপরে এখন লেন্থ কত হয়েছে? আগে তো এল ছিল, ছোট হাতের এল বেড়ে গেছে, তাহলে এখন এটা হচ্ছে আমার নতুন লেন্থ। তাহলে তারটার ভলিউম কত হওয়া উচিত? পাই আর স্কোয়ার এটা। তাহলে তো ভলিউম চেঞ্জ হয়ে গেল। ভলিউম তো চেঞ্জ হতে পারবে না, তার মানে কি? তার মানে এখানে আরেকটা প্যারাটাকে কমতে হবে, সেটাকে আই আরটাকে। তার মানে এ যদি এল পরিমাণ বেড়ে যায়, তার মানে আর কেও কিছু পরিমাণ কমতে হবে, যাতে আমার ভলিউমটা সেম থাকতে পারে। তার মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, যদি আমার লংগিচুডিনাল স্ট্রেন ঘটে এল বাই এল, তাহলে তার সঙ্গে সঙ্গে তার একটা ল্যাটারাল স্ট্রেনও ঘটবে, মানে পার্শ্বীয় বিকৃতি, দ্যাট ইজ স্মল ডি বাই ক্যাপিটাল। আমি ডায়ামিটার দিয়ে বললাম, রেডিয়াস দিয়ে বলা যেতে পারে। অর্থাৎ লেন্থ বাড়লে ভলিউম, রেডিয়াস কমবে, কমতেই হবে, কেন ভলিউমটা হচ্ছে ফিক্সড। তাহলে সিগমা কি বলবো? সিগমা বলছে এই ল্যাটারাল স্ট্রেন বাই লংগিচুডিনাল স্ট্রেন, এই দুটোর যে রেশিও, তাকে বলবো পোয়াসোর রেশিও। এবং এই ভ্যালুটা কত হয়? 0.5 থেকে -1 এর মধ্যে। ঠিক আছে, এবার আমি অ্যাক্সিয়ালটা ছোট করে বলে দিই। অ্যাক্সিয়ালটা কি বলতে যাচ্ছে? অ্যাক্সিয়ালটা বলছে এই যে ল্যাটারাল, এই যে লংগিচুডিনাল স্ট্রেনটা হচ্ছে, যখনই একটা লংগিচুডিনাল স্ট্রেন ঘটবে, যখনই একটা লংগিচুডিনাল স্ট্রেন ঘটবে, এলো স্ট্রেন ঘটবে, সঙ্গে সঙ্গে তার একটা ল্যাটারাল স্ট্রেনও ঘটবে ভলিউমকে ঠিক রাখার জন্য। তাহলে লংগিচুডিনাল যদি ইনক্রিজ করে, একে ডিক্রিজ করতে হবে, তবেই ভলিউমটা সেম থাকবে। এখন বলছি যে না, লংগিচুডিনাল স্ট্রেনটা ঘটুক, ল্যাটারাল স্ট্রেনটাও ঘটুক, কিন্তু আমি ল্যাটারাল স্ট্রেনটাকে আবার আগের জায়গায় রেখেছি, আমি ল্যাটারাল যেটা পাশ থেকে আমি একটা ফোর্স দিয়ে দিলাম। মানে কিরকম? ধরো যাক এখানে একটা তার ছিল, এখানে তার ছিল, এই তারকে আমি একটা ওয়েট ঝুলিয়েছিলাম, ডাব্লু দিয়েছিলাম, ফলে তারটার লেন্থ পাল্টে গিয়ে এখন এরকম হয়ে গেছে। তাহলে এটা ভলিউম ঠিক আছে না? এর রেডিয়াসটা কি ছিল আগে, চাই তার থেকে রেডিয়াস ছোট হয়ে গেছে, ছোট হতেই হয়েছে। কিন্তু আমি বলছি না, আমি রেডিয়াসটাকে আবার আরেকটা ফোর্স দিয়ে তাকে আমি আগের জায়গায় নিয়ে এসেছি। ধরা যাক সে আগে আর1 ছিল রেডিয়াস, এখন সে আর2 রেডিয়াসে হয়ে গেছিল, এবং আর2টা হচ্ছে লেস দেন আর1, এটা ছিল, হয়ে গেছিল। কিন্তু আমি একে ঠিক করার জন্য আমি একে আবার একটা F1 ফোর্স দিয়ে দিয়েছি ব্যালেন্স করার জন্য, আর এই একটা F4। তার মানে এই এফ ফোর্সটা কি করেছে? এর লংগিচুডিনাল স্ট্রেনকে বাড়িয়েছে। এই এফ ফোর্সটাই এর ল্যাটারাল স্ট্রেনকে কমিয়েছে, কিন্তু আমি তাকে F1 দিয়ে তাকে ব্যালেন্স করে দিয়েছি, আগে জায়গায় নিয়ে এসেছি। এর যে রেশিওটা, এটাকে বলছি আমরা অ্যাক্সিয়াল মডুলাস। যখন পুরোপুরি ল্যাটারাল স্ট্রেনটাকে প্রিভেন্ট করা হয়েছে, ল্যাটারাল স্ট্রেনকে প্রিভেন্ট করা সম্ভব নয়, লংগিচুডিনাল স্ট্রেন ঘটলেই ল্যাটারাল স্ট্রেন ঘটবে, কিন্তু ল্যাটারাল স্ট্রেনটাকে আমি F1 ফোর্স দিয়ে ব্যালেন্স করে আগের জায়গায় নিয়ে এসেছি। তার মানে এই F1 ফোর্সটা যেটা আছে, তারও একটা কন্ট্রিবিউশন একে দেবে। এইটা এরকম যে কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল মডেল, সেটা একটু একটু জটিল কনসেপ্ট। এবার তুমি বলতে পারো যে কি করে বুঝলে যে এখানে এফ দিলে এখানে F1 দিতে হবে? এফ দিলেও তো হতে পারতো, সেটা হিসেব করা আছে, অঙ্ক যখন করবো তখন দেখতে হবে যে এফ এর সঙ্গে F1 ফোর্স যদি দিতে পারি, তবে মানে এক ফোর্স লাগবে না, এই ফোর্সটার জন্য ল্যাটারাল স্ট্রেন আছে, আবার এই F1 ফোর্সের জন্য একটা লংজিটিউডাল স্ট্রেনও ঘটবে, সবকিছু মিলিয়ে একটা রেশিও বার করবো, সেটা যখন অ্যাক্সিয়াল পড়বো তখন বলবো। ঠিক আছে, বেশ। আজকের শেষ টপিক পড়া, এবারে হেডিং দাও, শো দ্যাট a shear
is equivalent to a CR is equivalent to two equal stress and extension and a compression. Along two mutually perpendicular direction. A, B, C, D. A, B টা হচ্ছে রিজিডলি ফিক্সড করে দেওয়া হয়েছে। এখানে একটা ট্যানজেনশিয়াল ফোর্স আমি অ্যাপ্লাই করেছি, ফলে এইটা হচ্ছে আমার কম্প্রেশন আর এটা হচ্ছে আমার এক্সটেনশন। দুটোই হচ্ছে থিটা। ঠিক আছে, আমি এক দিকটা আঁকছি, অন্য দিকটা সিমিলারলি হবে। তাহলে কতটা চেঞ্জ হলো দেখো। তাহলে আগে আমার ডায়াগ্রাম ছিল এসি, এখন ডায়াগ্রাম হচ্ছে এ সি প্রাইম। তাহলে আমি যদি সি থেকে এটা আচ্ছা এটা আস্তে আস্তে লিখি, তারপরে বলছি, স্টেপ বাই স্টেপ বলছি। দেখো একটু, লেট আস কনসিডার এ সেকশন, let us consider a section of a cube, let us consider section of a cube and CR2 A B C dash D dash and CR2 CR2 A B C prime D prime, ঠিক আছে। Under the action of the force capital F, under the action of the force কি বলেন বুঝতে পারলাম না। let us consider a section of a cube and CR2 SHEARED and CR2 A B C prime D prime, A B C prime D prime, under the action of the force capital F, under the action of the force capital F, under the action of the force capital F, tangentially to side DC, tangentially to the side DC, tangentially to the side DC. Stop. Paragraph change করে, from figure
it is clear that from figure it is clear that AC, capital A, capital C has been elongated. ছবি দেখে বুঝতে পারছো এসি থেকে এসি ড্যাশটা বড়। তুমি যদি বিডি আর বিডি প্রাইমকে কানেক্ট করতে, তাহলে দেখো বিডিটা বড় হতো, বিডি প্রাইমটা ছোট হতো। আমি ছবিটাকে আঁকছি না কারণ এত বেশি আঁকলে ছবিটা ক্ল্যামজি হয়ে যাবে আর কি, মানে বুঝতে কষ্ট হবে। তাহলে তুমি যদি আঁকো আর কি, তাহলে বিডি আর বিডি প্রাইম মনে মনে ড্র করো। দেখো বিডিটা বড় হবে, বিডি প্রাইমটা ছোট হবে। তার মানে কি ওদিকটা ছোট হয়েছে আর এদিকটা বড় হয়েছে। তার মানে দুটো সমান, ইলংগেশনও সমান হয়েছে, কম্প্রেশনও সমান হয়েছে। যতটা ইলংগেশন ততটা কম্প্রেশন হয়েছে, সেটা প্রুভ করবো আর কি। AC has been elongated to AC prime and BD has been compressed to BD prime and BD has been compressed to BD prime. ঠিক আছে, বেশ। এবারে কতটা বেড়েছে আমি বার করবো। The corresponding elongation and compression, the corresponding elongation and compression are EC prime, লিখে নাও, এটা বলছি কোনটা EC prime, EC prime and DF respectively. স্যার একবার বলুন। The corresponding elongation and compression are ARE, EC prime and DF respectively. EC prime and DF respectively. দেখো কি হচ্ছে ব্যাপারটা। কালারটা চেঞ্জ করে আঁকছি বলে হয়তো বুঝতে পারবে। তাহলে ইসি প্রাইম আর ডি প্রাইম থেকে আমি একটা লম্ব টানলাম এফডি। তাহলে এইটুকু ছোট হয়েছে, এটা এইটুকু বেড়েছে, ইসি প্রাইম এফডি। নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার সাথে। বেশ, নাও from triangle CEC prime, ছোট ট্রায়াঙ্গেলটা CEC প্রাইম যা হবে DFD প্রাইমও সেম হবে, একই গল্প ঘটবে। ঠিক আছে, লিখতে হবে ইসি প্রাইম ইকুয়াল টু, আমি লিখছি সিসি প্রাইম cos 45 ডিগ্রি। এটা একটু খটোমটো। কোথায় খটোমটো? সিসি প্রাইম cos 45 ডিগ্রি কি করে হবে? দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে এইটা, এই পুরোটা আমি দেখাই অন্য কালিতে। এই এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে লম্ব ত্রিজ্য মানে কত? এটা কত হবে? 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তার মানে এটা যদি 45 হয়, তাহলে কোনটা 45 হচ্ছে? এটা হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। আর এখান থেকে লম্ব ত্রিজ্য মানে এটা কত? 90 ডিগ্রি। তার মানে এটা 90, এটা 45, তাহলে এটা কত? 45 ডিগ্রি। মানে 45 45 90 180 ডিগ্রি।
কথাটা বুঝতে পারলে কি বললাম? মানে স্যার আর সিসি একবার প্রাইম, বলেন, বললাম। সিসি প্রাইম আর বিডি এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টটা করেছি, তাহলে এটা কত? 45, 40 ভেঙে দিয়েছে, তাহলে এটা 45। এটা লম্ব টেনেছি, তাহলে এটা কত? 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। বোঝা গেল না? বোঝা গেল না? এই হচ্ছে আমার সিসি প্রাইম লাইন, এই হচ্ছে আমার সিসি প্রাইম লাইন, সি প্রাইম। এটা হচ্ছে আমার বিসি লাইন, ঠিক আছে? এটা অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি, তার মানে এটা কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা। আর এই পারপেন্ডিকুলার টানছি মানে কি? এটা কত? 45 ভাঙবে, এটাও 45 ভাঙবে, হাফ হাফ করে দেবে, ইন্টার বাইসেক্ট মানে বাইসেক্টর ভেঙে দেবে, তাহলে এটা 45 হয়ে গেল, 90 ডিগ্রি। 90 প্লাস 45, এটা কত হতে হবে? 45 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে cos 45 ডিগ্রি কত হবে? ইসি প্রাইম সিসি প্রাইম cos থিটা, এটা বলা কিছু নেই, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে যদি আমি ভেঙে লিখি, দেখো cos 45 ডিগ্রি মানে কত হবে? ভূমি বাই অতিভুজ। অতিভুজ কোনটা? সিসি প্রাইমটা অতিভুজ, তাহলে নিচে হলো অতিভুজ। আর ভূমি কোনটা? ইসি প্রাইম। কি করে ভূমি ঠিক করে? না, 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা হয় তার অপোজিটটা হয় হচ্ছে অতিভুজ। এটা 90 ডিগ্রি, তার অপোজিটটা হচ্ছে অতিভুজ, অতিভুজ ঠিক হয়ে গেল। আর ভূমি কোনটা হবে? 90 ডিগ্রি কোনটা পারপেন্ডিকুলার এবং এর সঙ্গে অ্যাঙ্গেল করে থাকে, তাই তো? তাহলে যে বরাবর গেলে আমার থিটাটা পাবো, তাহলে ভূমি বরাবর যদি যাই তবে আমি থিটা পাবো। তাহলে এই বরাবর, তাহলে এইটা হচ্ছে আমার 45, এইটা এই অ্যাঙ্গেল দিয়ে লেখা হলো, এই cos 45টা নাম হয়েছে। বোঝা গেছে? তাহলে এই cos 45 হচ্ছে ইসি প্রাইম বাই সিসি প্রাইম, অঙ্ক হয়ে গেছে, দ্যাট ইজ সিসি বাই √2। Again, from triangle CBC dash, CBC dash থেকে নিচ্ছে, কত হবে? CC dash equal to BC tan theta। থিটা খুব ছোট, তার মানে BC ইন্টু থিটা। BC মানে কত? L, চতুর্ভুজটার লেন্থ আছে সবগুলো এর করে, তাহলে L ইন্টু থিটা। তার মানে ইসি প্রাইম কত হলো? L থিটা বাই √2। তার মানে ইসি প্রাইম কত হলো? L থিটা বাই √2। এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। তাহলে তুমি যদি সিমিলারলি এফডিটা বার করতে চাও একইভাবে, আমি আর করছি না, সিমিলারলি এফডি কত হবে? L থিটা বাই √2। তার মানে কি হলো? ইলংগেশন যতটা হয়েছে কম্প্রেশন ততটাই হয়েছে। তাহলে আলফা, আলফাকে আমরা বলছি ইসি প্রাইম বাই এসি, এইটুকু বেড়েছে কতর মধ্যে? এসির মধ্যে। কেন? দেখো এসি আর এই এগুলো সমান, এসি ইকুয়াল টু এই। কেন না? আমি এটা লম্ব টেনেছি, তাহলে এইটুকু বেড়েছে কতর মধ্যে? এসির মধ্যে বেড়েছে। তাহলে ইসি প্রাইম বাই এসি, এটা হচ্ছে একটা রেশিও। ইসি প্রাইম কত? অলরেডি জানি, এল থিটা বাই √2 বসিয়ে দিলাম। আর এসি কত? কর্ণটা কত হয়? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, কত হবে? এল কেটে গেল, থিটা বাই 2। একইভাবে তুমি দেখাতে পারবে যে বিটা ইকুয়াল টু থিটা বাই 2, মানে কম্প্রেশন বাই অরিজিনাল। তার মানে দুটোকে যোগ করে দিই, তার মানে আলফা প্লাস বিটা কত হবে? থিটা। তার মানে এই যে থিটা পরিমাণ যে চেঞ্জ হচ্ছে ছবিতে,
তার থিটা বাই টুটা হচ্ছে ইলংগেশনের জন্য, আর থিটা বাই টু হচ্ছে কম্প্রেশনের জন্য। দুটো মিলিয়ে হচ্ছে আমার থিটা, এটাই তোমাকে প্রুভ করতে বলেছিল। আলফা প্লাস বিটা হচ্ছে থিটা। ঠিক আছে, বেশ থাকলো। আচ্ছা শোনো, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে